একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হয়। আমার জপ, ধ্যান, এই যে সাধন পদ্ধতি এবং প্রক্রিয়া, এদিকে একটা রুটিনের মধ্যে আনতে হয়। তাহলে কি হয়, আমাদের এই ধর্মজীবনটা একটা গাঁথা হয়ে যায়, মানে আমার জীবনের সঙ্গে গাঁথা হয়ে যায়। জীবনের সঙ্গে ধর্মজনকে গাঁথার জন্যে এই রুটিনের খুব দরকার আছে। এই রুটিনগুলো গুরুত্বপূর্ণ কখন? রুটিনগুলো গুরুত্বপূর্ণ এমনিতে, রুটিনগুলো যদি রুটিন হিসাবে দেখি যে এটা এখন জব করতে হবে, এখন ধ্যান করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, পাঠ করতে হবে, এসব করলে একটা, যাকে ইংলিশে বললে ড্রাজারি বা মনোটোনাস, এটা এরকম মনোটনি, একঘেয়েমি এসে যাবে। সেই জন্য যদি আমরা এটাকে ভালোবাসি, এই ধর্মজীবনটাকে রুটিনের মধ্যে না ফেলি, এটাকে আমার জীবনের অঙ্গ করে নিই, তাহলে দেখবেন অনেক ভালো হবে, অনেক সহজেই ধর্মজীবন আমরা যাপন করতে পারব। ধর্মজীবনের ক্ষেত্রে একটি রুটিন খুব প্রয়োজন, খুব দরকার। যেমন আমি যদি পড়াশুনো করতে চাই, আজকেই একজন আমার কাছে দীক্ষা নিয়েছিল, এখন সেটা চাকরি করছে, কিন্তু আবার মাস্টার্সের পরীক্ষায় বসবে। এই জন্য আমাকে লিখেছে, আপনি যখন ছাত্র ছিলেন তখন আপনি কেমন করে পড়তেন, কি রুটিন ফলো করতেন, যদি আমাকে একটু জানান তাহলে আমার সুবিধা হয়। আমি তো ভুলে গেছি, আজকের কথা তো নয়। যখন আমার ছাত্রজীবন শেষ হয়েছে তখন আমার 24 বছর বয়স, পরে মাস্টার্স ডিগ্রি এইসবগুলো হয়ে গেছে, 24 বছর বয়স, আর এখন আমার 76 বছর বয়স। এই যে ধরুন কতদিন হয়ে গেল, এর মধ্যে কি আর মনে আছে কি তখন রুটিন কি করেছি কি না করেছি? তবে কথা হচ্ছে, আমার যেটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার ফল হিসাবে যেটা আমি বুঝেছি, ধর্মজীবন যাপন করতে গেলে একটি রুটিন আপনাকে মানতে হবে। রুটিন কখনো পছন্দ হয় না মানুষের। ওই যে আমাকে যিনি জানতে চেয়েছেন আমার কাছে যে কি রুটিন ফলো করতেন পড়াশুনো, মানে বোধহয় 9টা না 8টা পেপার আছে, কি করে কি পড়বে আর কি। তো সে তখন একটা হয়তো করেছিলাম, কিন্তু এখন আমার সেসব কিছু মনে নেই, কী রুটিন করেছিলাম, কিভাবে পড়েছিলাম। পড়তে হয়, পড়েছি, কিন্তু রুটিন না থাকলে, আমি এখনও সেটা চিন্তাভাবনা করে বলছি, রুটিন না থাকলে কিন্তু ধর্মজীবনটা সঠিক পথে চলতে পারে না। তবে আবার সঙ্গে সঙ্গে কথাও বলছি, ধর্মজীবনের রুটিনটাই প্রধান হলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না, তখন আমার ধর্মজীবনটি একঘেয়েমিতে পূর্ণ হয়ে যাবে, আপনার পছন্দ হবে না। সেজন্যে ওই আমার প্রিন্সিপাল মহারাজ, আমি তো নরেন্দ্রপুরের ছাত্র, তো আমাদের কলেজের প্রিন্সিপাল ছিলেন একজন সন্ন্যাসী, পূজনীয় স্বামী মুক্তানন্দজি মহারাজ। বেশ কিছুদিন আগে তার শরীর গেছে। খুব ভালো ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন তার ছাত্র জীবনে। অনার্সে ফার্স্ট ক্লাস 3rd হয়েছিলেন, আর এমএতে ফার্স্ট ক্লাস 2nd হয়েছিলেন তিনি, যতদূর আমি শুনেছি। আসলে সন্ন্যাসীদের জীবনের তো পুরনো কথা জানা যায় না, তারা বলতেও চান না আর জানাও যায় না। তবুও আমরা জেনেছিলাম যে তিনি অনার্সে, ফিলোজফিতে অনার্স ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি কলেজ থেকে, তিনি 3rd হয়েছিলেন, আর এমএতে তিনি 2nd হয়েছিলেন, এটা আমি শুনেছিলাম। এবং আমাকে তিনি বলেছিলেন যে, উনি আমাদের কলেজের প্রিন্সিপাল ছিলেন। এখন এই কলেজটি, নরেন্দ্রপুর কলেজ এখন অটোনোমাস কলেজ হয়ে গেছে, তেমন ওখান থেকে এখন মাস্টার্সও করা যাচ্ছে। খুব ভালো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সারা ভারতবর্ষের মধ্যে, শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নয়, সারা ভারতবর্ষের সেরা যেসব প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে ওই প্রথম 8-10টার মধ্যেই নরেন্দ্রপুর থাকবে, এতটাই ভালো কলেজ। তো যাই হোক, এখন ওখান থেকেই পোস্ট গ্র্যাজুয়েশন, মানে এমএ, এমএসসি সব কিছু নেওয়া হয়। আমরা যখন পড়তাম কলেজে, তখন আমাদের প্রিন্সিপাল মহারাজ, পূজনীয় স্বামী মুক্তানন্দজি মহারাজ, আমাদের বলতেন, দেখো এই যে নরেন্দ্রপুরে তোমরা ছাত্র হিসাবে রয়েছ, আমাদের আবার রেসিডেন্সিয়াল, মানে ওখানে পড়তে গেলে ওখানেই হস্টেলেই থাকতে হবে, বাইরে থেকে এসে ওখানে পড়তে পারবে না, ওখানেই হস্টেলে থাকতে হবে, রেসিডেন্সিয়াল নেচার ওখানকার শিক্ষা প্রতিষ্ঠানে।
এখানেই থাকতে হবে। তা আমাদের খুব কড়া শাসনে রাখতেন। এখনও মনে হয় এই করার মধ্যে আমি থাকতে পারতাম না, তো ছিলাম তখন, থাকতে হবে, থেকেছিলাম। তো এত কড়া শাসন, সেই ভোরবেলায় ঘুম থেকে ওঠা, এ তো কী যে বিরক্তিকর। এখন ঠান্ডা পড়েছে না একটু, বেশ ঠান্ডা, এই সময় লেপের বেলার তলা থেকে কি কম্বলের তলা থেকে বেরিয়ে আসা খুব কঠিন ব্যাপার, অথচ বেরোতেই হবে, ঘন্টা দিয়ে যাবে। তো একদিন আমাদের ওখানে